সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান এবং আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আব্দুল আউয়াল ঠাকুর, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বাগতম আপনাকে। দর্শক, মূল আলোচনা যাবার আগে আজকে সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম আলো, ফ্যামিলি কার্ড সহ সামাজিক খাতে 1.5 লাখ কোটি টাকা বাজেট 2026-27 যুক্ত হচ্ছে নতুন নতুন কর্মসূচি। বয়স্ক ভাতাসহ কিছু কর্মসূচিতে উপকারভোগী বাড়ানো হচ্ছে, বাড়ছে ভাতার পরিমাণও। মাদক বিক্রি হয় খুপড়িতে, টাকা যায় বড় ভাইদের পকেটে। হামে 3 জনের মৃত্যু, সংক্রমণ হাজারের ওপর। আইনশৃঙ্খলা নিয়ে কঠোর বার্তা, বাজেট ঘিরে ধৈর্যের আহ্বান। বিএনপির সংসদীয় দলের সভা। আমার দেশ, ক্রসফায়ার গুমের আড়ালে খুনিরা কি বেঁচে যাচ্ছে, ব্লগার হত্যা। আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন, বাজেট পেশ 11 জুন। অধিবেশন ঘিরে সোচ্চার হচ্ছে বিরোধী দল। প্রতিরক্ষা ও কৌশলগত রাজনৈতিক সহযোগিতা যৌথ কমিটির সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। শিশু রামিসা হত্যা মামলার রায় আজ। বিএসএফের পুশিন অপচেষ্টার বিরুদ্ধে কঠোর বিজিবি। দৈনিক ইত্তেফাক, টাকা বাড়লেও বাজেট বাস্তবায়ন হার আটকে আছে একই বৃত্তে। বাজেট বাস্তবায়ন হচ্ছে 80 থেকে 85% মধ্যে। প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতে বিনিয়োগ নিয়ে আলোচনা। সংবিধান সংশোধনে বিশেষ কমিটি হবে এই অধিবেশনে। সংসদ অধিবেশন আজ শুরু। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। ভারতের হেলিকপ্টার ও ড্রোন যেন প্রবেশ না করে সীমান্ত বৈঠকে বিএসএফকে যে বার্তা দিবে বিজিবি। সমকাল, বিরোধী আসনে উন্নয়ন তদারক করবে বিএনপির নারী এমপিরা। তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহ 2 কমিটি গঠনের সিদ্ধান্ত। বহুমাত্রিক চাপেও 9,38,000 কোটি টাকার বাজেট। যুগান্তর, প্রশ্নের মুখে ঢাকা দিল্লি সম্পর্ক, সীমান্তে কিলিং পুশিংয়ে বাড়ছে ক্ষোভ। সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ, বাজেট অধিবেশন বসছে আজ। মানবজমিন, প্রধানমন্ত্রীর সফরে খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার। পুশিন ঠেকাতে সোনারহাটে রাত জেগে পাহারা, সীমান্ত জুড়ে সতর্ক অবস্থা। কালের কণ্ঠ, রোহিঙ্গা সমস্যার সমাধানে 2 দেশ একসঙ্গে কাজ করবে। প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। সংস্কারে প্যাচ কষে প্রবাসে আলী রিয়াজ। বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে কমবে রপ্তানি সক্ষমতা, খরচের চাপ শিল্প খাত। কালবেলা, ইফার নতুন ডিজি মহিবুল্লাহর ভয়াবহ প্রতারণা জালিয়াতি। ভর্তুকি প্রণোদনা পরিকল্পনা আগের মতে, বরাদ্দ বাড়ছে না কৃষিতেও। দৈনিক ইনকলাব, ঈদে ঘরে ফেরা ছিল স্বস্তিদায়ক, ফিরতি পথে ভয়াবহ যানজট। আগামী প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তুরস্ক। বাংলাদেশ প্রতিদিন, বিপদ শুধু বাড়ছেই, প্রবীণরা কি এভাবেই ধুকে ধুকে মরবেন? ছিন্ন ভিন্ন পারিবারিক বন্ধন। দেশ রূপান্তর, প্রত্যাশা ও বাস্তবায়নের চাপে অর্থমন্ত্রী। লাভের কোম্পানিতে লোকসানের হানা। নয়া দিগন্ত, ভয়ঙ্কর রূপে পুশিন। বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ। 11 জুন বাজেট উপস্থাপনের সম্ভাবনা। প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত। বণিক বার্তা, ডিসিদের নির্লিপ্ততায় বাড়ছে না করের পরিধি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ। দ্য ডেইলি স্টার, বাংলাদেশ হিটস আপ ফাস্টার দেন বিফোর। New age capacity payments to gobble up subsidies. Daily Observer, a sensitive issue, unwanted practice demand urgent attention. Repeated push-ins at border.
দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকে সংবাদপত্র শীর্ষ সংবাদ। এখন আমরা যাব মূল আলোচনায়। আব্দুল আউয়াল ঠাকুর, আজকের সংবাদপত্র জুড়েই আলোচনায় রয়েছে সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ, এবং বাজেট এই সরকারের প্রথম যে বাজেট, সেই বাজেটটি আজকে পেশ করা হবে। এছাড়া বিরোধী দল এই বাজেট নিয়ে কী ভূমিকা রাখবে সেই বিষয়টি আজকে সংবাদপত্রে উঠে এসেছে কিছু কিছু পত্রিকায়। পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কঠোর প্রধানমন্ত্রী যে হুঁশিয়ারি এবং চিরুনি অভিযান শুরু করছে স্বরাষ্ট্রমন্ত্রী, সেই বিষয়ে সংবাদ রয়েছে। এছাড়া রামিসা হত্যা মামলা, যে শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার আজকে রায়, আপনি জানেন যে 10টার পরেই আজকে রায় ঘোষণা শুরু হবে এবং দুজন আসামি, সেই দুজন আসামিকে আদালতে উপস্থিত করা হয়েছে, সে বিষয়টি রয়েছে। এছাড়া আমাদের সীমান্তে যে পুশিন ঘিরে যে উত্তেজনা, সেই বিষয়টি আছে, এবং রয়েছে মালয়েশিয়া শ্রমবাজার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের যে যৌথ একটা কমিটি হচ্ছে এবং দ্বিপাক্ষিক আলোচনা, সেই বিষয়গুলো আসে। তো আমরা শুরুটা করতে চাই, যেহেতু আজকে 9,38,000 কোটি টাকার একটি বাজেট, আজকে এই সরকার প্রথম যে বাজেট সেটা পেশ করার আমরা দেখছি সংবাদপত্র খবর এসেছে, এবং দ্বিতীয় অধিবেশন আজকে থেকে বসছে, এবং সেখানে সংবিধান সংস্কার থেকে শুরু করে আরও কিছু বিষয় নিয়ে সংসদ আজকে উত্তপ্ত হওয়ার আমরা ইঙ্গিত পাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের। সংসদ উত্তপ্ত হওয়ার বিষয়টা নিয়ে যদি আমরা শুরু করি তাহলে একরকম হবে। আমার মনে হয় সরকার বাজেট দিচ্ছে, আমরা এদিক থেকে যদি যাই তাহলে দেখতে হবে যেটা সরকারের দ্বিতীয় অধিবেশন এবং এই বর্তমানের সরকারের প্রথম বাজেট অধিবেশন। প্রথম বাজেট আর দ্বিতীয় বাজেট বা ধারাবাহিকতা আমরা যাই বলি না কেন, বাজেট মূলত অনেকটা ওই বাজার দরের হিসাবের মতোই, খানিকটা গতানুগতিক, খানিকটা নিয়ম মেনে চলে। প্রত্যেক রাজনৈতিক দলগুলো যেভাবে মনে করে, যেভাবে তার কর্মসূচিগুলোকে দেখতে চায়, যেভাবে তার মতে নাগরিকদের নিরাপত্তার কথাটা যেভাবে ভাবতে চায়, সেভাবে তারা মনে করে। কিন্তু বাজেটের মধ্যে জনগণের কিছু প্রত্যাশা থাকে, জনগণের প্রত্যাশা এবং রাজনৈতিক দলের দেয়া, এগুলোর মধ্যে একটা সমন্বয় বাজেট না থাকলে দুটো জিনিস সংকট হয় সবসময় দেখা যায় বাজেট দেওয়ার পরেই বাজারে দ্রব্যমূল্য বাড়ে, মানুষের কষ্ট বাড়ে, আর সেই সাথে করে একদল মুনাফাখোরের তৈরি হয়। কিন্তু এবারের যে বাজেটটা আসতেছে, এবারে বাজেটের মধ্যে একটা নতুন জিনিস হলো যে এমন একটা সময়, এমন একটা সরকার এমনটা বাজেটের মধ্যে যাচ্ছে যখন তার পিছনে রয়েছে 17 বছরের একটা বড় ধরনের জালিয়াতি, এবং সরকারের ভাষায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যা বিদেশে পাচার হয়েছে, সেই টাকার উদ্ধারের ব্যাপারে মারাত্মক বা ইতিবাচক কোনো অবস্থায় সরকার বুঝতে পারছে সেটা মনে করার কোনো কারণ নেই। ইতিমধ্যে সরকার ঘোষণা করেছে পদ্মা ব্যারেজের মতো একটা জনআকাঙ্ক্ষার কর্মসূচি তারা হাতে নিতে চাচ্ছে। তার পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা বলয় তৈরির একটা উদ্যোগ বর্তমান প্রধানমন্ত্রী তার ক্ষমতায় আসার আগে থেকেই যেটা শুরু করেছিলেন, সেই কাজটাও চলছে। এই পাঠটাকে কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে অর্থাৎ জামাতের পক্ষ থেকে তারা ভুয়া ভুয়া বলে চিৎকার করছে। কিন্তু আমরা এই জায়গাটার মধ্যে একটু কনসেন্ট্রেট করতে চাই এই কারণেই যে দেখেন আজকের সমাজের যে অবস্থাটা, আমরা যদি 2 লাইনের মধ্যে আলোচনা করি তাহলে যাওয়া যাবে সমাজের কিন্তু আসলে একজন বয়স্ক লোক কিভাবে মারা গেল, তার সন্তানরা তারা দেখছে না। আমরা রমিজা নিয়ে আলোচনা করছিলাম, শুধু রমিজা একটা প্রতীক, এবং আপনি চিন্তা করলে দেখবেন যে প্রধানমন্ত্রীর অফিসের রেড টেলিফোনের তার চুরি হয়ে যায়। এই যে সামগ্রিক অবস্থাটা কিন্তু এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে সমাজের গ্রন্থিগুলো কিন্তু পচে গেছে। সমাজের যে বাঁধনগুলো, যে সমস্ত জিনিসকে আমরা কখনো চিন্তা করতে পারতাম না, আমরা আপনাকে কখনো চিন্তা করতে পারি যে প্রধানমন্ত্রীর রেড টেলিফোন চুরি করা। আপনি সারা ঢাকা শহরে দেখবেন টিনটির কোনো তার নাই, এই তামার তার চুরি করার কারণে সবাই এই তার চুরি করে নিয়ে গেছে। টিনটির এখন ব্যবহারও কম, কেউ কিন্তু আমরা এটা দেখিনি। এখন প্রধানমন্ত্রী এই ব্যাপারটা আমরা দেখুন, প্রধানমন্ত্রী রেড টেলিফোনে যারা হাত দিয়েছেন তারা কিন্তু ব্যাপারটা ছোটোখাটো নয়। আমি এই কথাটা এই কারণে উল্লেখ করতে চাই যে সামাজিক নিরাপত্তার বিষয়টা এখন কেবলমাত্র অর্থনৈতিক বেষ্টনীর মধ্যে সীমাবদ্ধ নাই, এটা পরিধিটা আরও অনেক বেড়েছে। মানুষ কিন্তু বিনিময় ছাড়া কাজ করে না। মানুষের মধ্যে মানুষের যে সৌহার্দ্য, ভালোবাসা, প্রেম, প্রীতি, জীবনবোধের যে আলোচনাটা, এটা এখন অনুপস্থিত। আপনি করলেই আপনাকে জানতে চাইবে বিনিময় সে কী পাবে, এবং এই বিনিময়টা কে কীভাবে গ্রহণ করে তারও কিন্তু কোনো সুনির্দিষ্ট নীতিমালা নাই। সব বিনিময়ে যে অর্থ হয়, সব বিনিময়ে যে শ্রমে হয়, ব্যাপারটা কিন্তু তা নয়। বিনিময়ের নানান প্রক্রিয়া আমাদের সমাজে তৈরি। তাহলে বাজেটটি নিয়ে আমরা যখন কথা বলতেছি, তখন বাজেট হচ্ছে সমাজের এই আগামী যে সময়টা সরকার চালাতে চায়, সেই সময় মানুষের
মূল যে অবস্থা সেটা হচ্ছে তার অর্থনৈতিক কাঠামো। তাহলে সেই অর্থনৈতিক কাঠামোটাকে ধরতে চায়। তাহলে ধরতে গেলে প্রথমেই যে জায়গাটার মধ্যে আমরা মনে করি সরকার যে পরিকল্পনা করছে এটা সরকারের নিজস্ব পরিকল্পনা, আমরা মনে করি যে প্রথমত তাকে যে জিনিসটার মধ্যে হাত দিতে হবে সেটা হচ্ছে, একটা উদাহরণ আমি আপনাকে ছোট করে দিই, সেটা হচ্ছে আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ ভিখারিকে একটা কুঠার কিনে দিলেন, গিয়ে বললেন বনের থেকে কাঠ কাটো আর বাজারে বিক্রি করো। এখানে কিন্তু দুটো জিনিস আমরা দেখি, বিনিয়োগ এবং পুঁজিটা কি? পুঁজিটা দিলেন তিনি একটি কুঠার, আর কাঠ কাটতে বলেন যেখানে, সেখানে তার কোনো অর্থনৈতিক বিনা ইনভেস্ট তাহলে এখানে ইনভেস্টমেন্ট হলো শ্রম। আজকের সমাজে কিন্তু শিক্ষিত বেকার বলেন, অশিক্ষিত বেকার বলেন, শ্রমিক বলেন, আমাদের কাছে যে শ্রমটা আছে এই শ্রমকে কাজে লাগিয়ে আমরা কিন্তু জাতীয় উন্নয়ন, আমাদের জনসংখ্যা যেটা সেই জায়গাটা, এই জায়গাটার মধ্যে কিন্তু যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু আপনি যত পরিকল্পনার কথাই বলেন সেই পরিকল্পনা আলটিমেটলি গিয়া জন অসন্তোষে পরিণত হবে, জনসন্তুষ্টির পরিবর্তে। কারণ যার পেটে ভাত নাই তার কাছে কিন্তু নীতি কথাগুলো কোনো কাজ। তাহলে এই কথাটা আমি এই কারণে আলোচনা করছি যে এই সরকারটা এসছে কিসের বিরুদ্ধে? ফেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে দিয়ে। ফেসিবাদের মধ্যে লড়াইটা রাজনৈতিক কি কেবলমাত্র তা নয়, অসন্তোষের বিরুদ্ধে, ক্ষোভের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, মানুষের নির্যাতনের প্রতিবাদের বিরুদ্ধে। তাহলে এই সমস্ত প্রতিবাদের কথাটা হলো ক্ষুধাতুর শিশু চায় না সরাত, চায় দুটো ভাত একটুকু নুন। এই যে নুন ভাত আর নুনের যে আলোচনা, এটা কিন্তু আসল কথা। বেঁচে থাকার কথাটা কিন্তু নিশ্চিত করতে হবে। সেইখানে যদি আপনি যান তাহলে আপনাকে কিন্তু ওই যে সামাজিক নিরাপত্তার প্রশ্নটা আসছে, জীবনযাপন নিরাপত্তার কথাটা হচ্ছে, অনেক বড় বড় আলোচনা করে লাভ নাই। বিলাসী জীবন, বড় গাড়ি, মানুষ কিন্তু এত কিছু ভাবে না। মানুষ শুধু ভাবতে চায় দিন অন্তে সে একবেলা খেতে চায়, ছোট্টখাটো সংসার চলতে চায়, ছোট্ট একটু জায়গা নিয়ে থাকতে চায়, এবং তার এই থাকাটা নিরাপদ হোক। আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সব কিছু বলেন, অর্থাৎ তার বাড়তি যে অর্থ, ঘুষ, দুর্নীতি, করাপশন মুক্ত একটা জীবনের জন্য। তাহলে বাজেটের মধ্যে এই ব্যাপারগুলোকে নিশ্চিত করতে হবে। বাজেটের মধ্যে এই ব্যাপারগুলো যদি নিশ্চিত করতে পারেন বা নিশ্চিত করা সম্ভব, এবং সেটা সম্ভব, কারণ অতীতের উদাহরণ আছে। আপনি দেখেন এই যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে বাজেট দিয়েছিলেন সেই ৭৪-এর বাজেটের পরে, সেই বাজেট মানুষ প্রত্যাশিত বাজেটে ছিল। আজকেও কিন্তু মানুষের মধ্যে প্রত্যাশার সাথে সমন্বয় করা গেলে সেই বাজেটটা এখনো বাজেট সরকার দেয়নি। আমরা এই জন্য তো সব কথা বলতে পারছি না। আমরা প্রত্যাশা করছি বর্তমানে সাম্প্রতিক যে পরিস্থিতি সেই প্রেক্ষিতে বাজেটের প্রত্যাশাটা এরকম হওয়া আন্দোলন, অর্থাৎ গত ১৭ বছরের আন্দোলন এবং বর্তমান প্রত্যাশার সাথে এবং আগামীর বাংলাদেশ গড়ে তোলার মধ্যে একটা ব্রিজ হিসেবে তৈরি করে। এই বাজেট অধিবেশন ঘিরে বিরোধী দলের যে সোচ্চার হওয়ার একটা বিষয়, যে সেটা আমরা পত্রপত্রিকা দেখছি আর কি, বিশেষ করে জামাত ইসলাম সহ 11 দলীয়। ঠিক আছে, এটা তো বিরোধী দল, আমাদের দেশের বিরোধী দলগুলো, আমরা কিন্তু আসলে এই ট্রেডিশনাল আলোচনাটা ভুলে যাই। আজকের প্রধান সংকট কি, এটা বিরোধী দল তার মতো করে করবেন, তাতে কোনো অসুবিধা নেই। কারণ বিরোধী দল সংবিধান সংস্কারের কথা আছে, আরো অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো বিষয় আছে, এগুলো তাতে। কিন্তু আপনাকে দেখতে হবে আজকের যে, আমরা হয়তো আর একটু আলোচনায় আসবো, আজকের যদি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিটাকে আপনি সোজা বিশ্লেষণ করেন তাহলে সংকটটা কোনটা? আপনার রাজনৈতিকভাবে আপনি বলতে পারেন ফ্যাসিবাদ, কিন্তু ফ্যাসিবাদের তেও কিন্তু সামাজিক নিরাপত্তারা আরও বড় ফ্যাসিবাদে পরিণত হয়েছে। তাহলে আপনাকে কিন্তু ঐক্যটা করতে হবে জনগণের জন্য। আন্দোলনটা করবেন কার জন্য? ক্ষমতার জন্য। তাই ক্ষমতায় যাইতে হলে চেয়ারটা থাকতে হবে। সেই চেয়ারটা কি? সেই চেয়ারটা হচ্ছে নিরাপত্তা বেষ্টনী তৈরির মধ্যে দিয়ে জনগণের আস্থা অর্জন করা। জনগণকে আরও কূপের মধ্যে ফেলে দিয়ে যদি আপনি মনে করেন সেখান থেকে বিজয় অর্জন করবেন, সেটাও একই জিনিস হবে। সুতরাং বিরোধী দলের যে আন্দোলনের কথা, বিরোধী দল আন্দোলন করবে, এটাই বিরোধী দলের সাধারণ চরিত্র। কারণ বিরোধী দল, জামাত ইসলাম তার যে ছায়া মন্ত্রিসভা ঘোষণার কথা বলেছে, সেখানে তার একটা কথা বলেছে যে সরকারের তারা ভুল ত্রুটি ধরতে চায়। ইটস পজিটিভ লাইন, যে সরকারকে ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া এটা বিরোধী দলের গণতান্ত্রিক সরকারের মধ্যে সবচেয়ে বড় কাজ। কিন্তু ভুল ত্রুটি বলতে যে নির্ণায়ক করা, কোনটা ভুল এবং কোনটা ঠিক, সেই জিনিসগুলো আমাদের নিশ্চিত করা দরকার। এই যে বিরোধী দলের যে কাজ, সেই কথাগুলো আমরা সবসময় বলি, এবং যারা বিরোধী দল থাকে তারাও দেখবেন বলে আসছে, কিন্তু আমরা কি পাই আসলে সেই জায়গাটায়? ওই জায়গাটাতে পাওয়ার জন্য দায়িত্বশীলতার কথাটা আছে। মানে ওই জায়গাটা কেন এরকম হয় না? মানে বলার পর ওই জায়গাটা যেটা থাকার কথা, যে আপনার গঠনমূলক সমালোচনা কিংবা কোনো ধরনের মানুষকে ভোগান্তি না দিয়ে তাদের যে আন্দোলন করা, সেই জায়গাটা তো আমরা থাকতে পারছি না। এখন সেই জায়গাটা পাচ্ছে না, তার অনেকগুলো আলোচনা তো এখানে সবগুলো এখনো ইঙ্গিত আছে, যেটা আমি শুনতে পাচ্ছি যে রাজপথে নামার তারা নাম ছিল, আবার নামবেন ইঙ্গিত আছে। আপনি যদি সহজভাবে কথাটা বলেন তাহলে অনেক লম্বা আলোচনা করা যাবে না। তো একটা সহজ কথা বলেন,
আপনি যদি বাংলাদেশের গত ৫-৫০ বছরের নির্বাচন পর্যালোচনা করেন, তাহলে আপনি কি দেখবেন? গত যে নির্বাচন হয়েছে এর থেকে নিরপেক্ষ নির্বাচন তো বাংলাদেশে সম্ভব না, কারণ যারা নির্বাচন করছে তারা কোনো প্রার্থী ছিল না। তাহলে সেই নির্বাচনে ফলাফলের পরে ফলাফল মেনে নিয়ে তারপরে আপনি বলছেন যে নির্বাচনটার মধ্যে ইঞ্জিনিয়ারিং হয়েছে। তাহলে আপনি যদি নির্বাচনের ফলাফলটাকেই গ্রহণ না করেন, তার অর্থ হচ্ছে কিন্তু আপনি পরোক্ষভাবে নির্বাচনটা গ্রহণ করছেন না। তাহলে নির্বাচনে ভোট দিল কারা? জনগণ। সিদ্ধান্তটা দিল জনগণ। জনগণের সিদ্ধান্ত আপনার পক্ষে গেল না বলে আপনি যদি মনে করেন আমি এটা মানি না, তাহলে আপনার যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু জনগণের অনুকূলে নয়। জনগণের অনুকূলে যদি আপনাকে সিদ্ধান্ত নিতে হয়, তাহলে জনগণের রায়ের অনুকূলে সিদ্ধান্ত নিতে হবে। রায়টা কি? রায়টা হচ্ছে সরকার, জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, আপনাকে বিরোধী দলের থাকার দায়িত্ব দিয়েছে। বিরোধী দল হিসেবে আপনার যে ভূমিকা সেটা হচ্ছে সরকারি দলকে সহযোগিতা করা। কোন সহযোগিতা? ইতিবাচক সহযোগিতা। আপনি যেটা বললেন সেটাই তো হওয়া উচিত, কিন্তু সেটাই হচ্ছে না। আচ্ছা, আমরা আলোচনা করলে অনেক লম্বা যাবে। এবং আরেকটা হচ্ছে বিএনপি সংসদীয় দলের যে সভা হয়েছে সেই সভায় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে এই বাজেটগুলি নানা ধরনের উস্কানি সে কিংবা সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়াতে পারে, সেটা মোকাবেলায় ধৈর্যের আহ্বান উনি জানিয়েছেন এবং আইনশৃঙ্খলা নিয়ে কঠোর বার্তা দিয়েছেন। তার মানে কি তার মানে হলো একটা জিনিস হলো যে কথাগুলো তারা বলছে, আমরা ইতিমধ্যে বলছিলাম যে সরকারের যে সামাজিক প্রোগ্রামগুলো এগুলো কি ইতিমধ্যে বিরোধী দল থেকে প্রকাশ্য তারা ভুয়া বলতেছে। ফ্যামিলি কার্ড অন্যান্য যেগুলো, এই কথাটা তো তারা সংসদে উঠবে বা এইটা নিয়ে তারা আলোচনা করবে। এখন এটা কোনটা ভুয়া কোনটা কার্যকর সেটা তো কাজে না গেলে বোঝা যাবে না, এটা এক। দ্বিতীয় নম্বরে যদি আপনি যান যে সরকারের যে কর্মসূচি কোনটা আলোচনা করতে, এটার সাথে আরেকটা কথাটা বললেন উস্কানি গুজবের যে বিষয়, উস্কানি গুজবের কথাটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নদীর প্রবাহ মানো থাকে, নদী যে বয়ে যায় এটাকে কি আপনি বাঁধ না দিয়ে ঠেকাতে পারেন? বাঁধ দিলে পানি ঠেকে, আর নর্মালি চলে যাওয়া। অর্থাৎ আপনি যদি আপনার সঠিক কাজে থাকেন তাহলে উস্কানি এখানে কোনো ফ্যাক্টর বলে আমি মনে করি না। তবে এই সংসদীয় কমিটির বৈঠকে অনেকগুলো কথা আসছে, যেটা হচ্ছে দেশের বিদ্যমান পরিস্থিতি। কোনো কোনো কাগজও আছে যে মাদক নিয়ে কথা আসছে, আইন শৃঙ্খলা নিয়ে কথা আসছে। আসলে কিন্তু এখানে নজর দেওয়া জরুরি, যে এই জায়গাটার মধ্যে যদি আপনি নজর দিতে না পারেন তাহলে কিন্তু যত উন্নয়ন পরিকল্পনার কথাই বলেন সব কিছু ওই পাত্রের নিচে ছিদ্রের মতো আস্তে আস্তে করে চুয়ে পড়ে সব কিছু বিলীন হয়ে যাবে। সেখানে বিরোধী দল কী বললো না বললো এইটা খুব বড় কাজ কথা। বড় কাজ হলো আপনি কি করছেন এবং তার ব্যারোমিটারটা যদি উপরে তোলা যায় তাহলে সেটাই জনগণ আশা করে। বিরোধী দলকে গালাগালি করে বা বিরোধী দল তার কাজ করবে, সে যদি ভালো কিছু বলে তাহলে তো ভোটে গিয়ে দেখবে যে কি দাঁড়ায়। এটা তো ভোটের ব্যাপার। অবশ্যই আজকে যেহেতু সংসদ দ্বিতীয় অধিবেশন বসবে এবং সেখানে আমরা অবশ্যই ভালো কিছু ফল প্রত্যাশা করি। এবার একটু অন্য খবর, যে আপনি বহুল আলোচিত এবং চাঞ্চল্যকর, যেটা সবাইকে দেশবাসীকে কাঁদিয়েছে, যে সব শেষ যে রামিসা ধর্ষণ মামলা, সেটা শিশু সংসদ দমন ট্রাইব্যুনালে আজকে সে মামলার রায় হবে। মামলার যে দুই আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার, দুজনেই এরেস্ট আছেন এবং দুজনের উপস্থিত আজকে মামলা রায় হবে। সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, যুক্তিতর্ক শেষ হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে এই রায়টি হতে যাচ্ছে। তো এইটা নিয়ে আমি একটু শুনতে চাই যে এর আগেও যেমন আপনার ওই মাগুরাতে আসিয়া, তার আসামি যে 1.5 বছর উপরে এরেস্ট আছে ধরার পর থেকে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেটা এখনও ঝুলে আছে। তো এই রায়ে আসলে সেই আমাদের সংখ্যার জায়গাটা এরকম থাকছে কি না? দেখেন, কথাটা খুব পরিষ্কার বলা যায়। কথাটা হচ্ছে আমরা একটা রমিসাকে নিয়ে আলোচনা করছি ইতিবাচক, কিন্তু ঘটনাটা কিন্তু একটা নয়। আপনি যদি সারা দেশের চিত্রটা দেখেন, আমি এক কথায় ওইটাই বুঝলাম, কারণ মানুষটা তাহলে কিন্তু আপনি দেখছেন রামিসার বাবাও শেষ পর্যন্ত বলছে যে আমি বিচার চাই না, কারণ বিচার প্রতি তার এই যে ক্ষোভটা কেন? এই ক্ষোভটা প্রথম কথা হচ্ছে যে আমরা কিন্তু এদেরকে কিন্তু যদি আপনি পশু বলেন তাহলে পশুরা আপনাকে ধিক্কার দিবে, কারণ পশু কিন্তু শৃঙ্খলা ভাঙে না। যৌনাচারে পশু কখনোই শৃঙ্খলা ভাঙে না। আপনি মানুষ হিসাবে যে কাজটা করেছেন এটা পশু করে না, সুতরাং পশুদের চেয়ে অদম। তাহলে তার বিচারটা উদাহরণযোগ্য হতে হবে। তাহলে উদাহরণযোগ্য বিচার মানেই হলো কি? বিচারের কার্যকারিতা। এখন প্রশ্ন আসবে, আমাদের আইনের নানান জটিলতা আছে, এইটা এখানে যাবে, ওখানে যাবে, সেখানে যাবে। এখানে কিন্তু একটা কথা আমরা উল্লেখ করতে চাই, সেটা যে আপনিও স্মরণ থাকবেন, আপনি জানেন যে একসময় অ্যাসিড
নিক্ষেপ একটা বড় আকারে পরিণত হয়েছিল। এসিড সন্ত্রাস, মানে acid নিক্ষেপ, ঘরের টিয়া সেটা- মেয়েরা বেরোতে কে কোথায় প্রেম করছে, কার সাথে কি যে বিয়ে হলে আইসা রাতের অন্ধকারে ঘরের মধ্যে আগুন জ্বালে। বেগম খালেদা জিয়া কিন্তু কঠোর হাতে এসিড সন্ত্রাসকে দমন করেছেন। আজকে কিন্তু আপনি স্মরণকালের মধ্যে শুনবেন না যে আর কেউ এসিড মারছে। তাহলে এসিড নিক্ষেপকারীদের মধ্যে ভয় সৃষ্টি করা গেছে। তাহলে এই যৌনাচারের পাপিষ্ঠদেরকে হৃদয়ে যদি ভয় সৃষ্টি করতে হয়, কাঁপন ধরাতে হয়, তাহলে করণীয়টা কি? করণীয় হচ্ছে যত দ্রুত এই রায় হচ্ছে এবং সেটা তার কার্যকর। চেয়ে দ্রুত এটা কার্যকর করা। এর মধ্যে ভুল ত্রুটি অনেক কিছু থাকতে পারে। এই রাষ্ট্রটা তো আমাদের মতো একটা সমাজ কাঠামোর মধ্যে চলে। সব কিছুই যে আইন কানুন পরীক্ষা নিরীক্ষা করে আমরা করতে পারবো হয়তো তা নাও হতে পারে, কিন্তু মেইন জিনিসটা কি? মেইন জিনিসটা হচ্ছে সমাজকে এই পশু হায়নাদের হাত থেকে নিরাপদ করতে হবে। একদম আউয়াল ভাই, আপনি ঠিকই বলেছেন। এবং হয়তো এই আমরা নিরাপদ করার জন্যই কিন্তু সেই রামিসাকে হয়তো পাবো না, কিন্তু রামিসাকে আর নতুন রামিসা না হোক, হ্যাঁ, অন্যরা যেন রামিসা না হয়। আমার সেই মেয়েটা জায়গাটা- এখন যারা আছে সে নিরাপদ থাক, যে গেছে সে তো চলেই গেছে। তাদের নিরাপত্তার জন্যই কিন্তু কঠোর হাতে এই আইনটাকে, শুধু রায় নয়। আমার তো ধারণা যে আপনি যদি উচ্চ আদালতের কথা দেখেন, ওই ফর্মালিটিসের বিরাট ফর্মালিটিসের আগেও কিন্তু সরকার চাইলে, কারণ আমাদের দেশে কিন্তু উদাহরণ আছে। এই যে ধরেন কাদের মোল্লার জাজমেন্টে যদি আমরা বলি, বিচারের পর সরকার আইন পরিবর্তন করে ফাঁসি দিছে না, এবং জনপ্রত্যাশা সাথে সেটা কথা যে সরকার যদি চায়, এর ভুল ত্রুটি নিয়ে এখনো কথা হবে, আগামীতেও কথা হবে, কিন্তু জনমনে তার এফেক্টটা কি এটা দেখতে হবে। এফেক্টটা হলো মানুষ চায় আজকেই কার্যকর করো। আমাদের সময় স্বল্পতার কারণে হয়তো আলোচনা করতে পারছি না, একটু অন্যদিকে যেতে হবে। সেটা হচ্ছে তুরস্কের যে পররাষ্ট্রমন্ত্রী জি। হাকান ফিদান, তার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে এবং সেখানে বেশ কিছু বিষয় হচ্ছে পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে বার্ষিক পরামর্শ সভা, দুই দেশের প্রেসিডেন্ট এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ এবং দুই দেশের যে বন্ধন, সব কিছু মিলিয়ে প্রতিরক্ষা এবং কৌশলগত রাজনৈতিক যে বিষয়গুলো মিলে আপনার কি মনে হচ্ছে এই বৈঠকটা কতটা ফলপ্রসূ? তুরস্কের সাথে আমাদের 1981 সাল থেকে চুক্তি আছে। তুরস্কের সাথে আমাদের 1981 সাল থেকে চুক্তি আছে, কিন্তু এই চুক্তিটা ঠিক যেভাবে থাকে কার্যকর থাকার দরকার, ওই লেভেলে কার্যকর নয়। তুরস্কর সাথে একটা কথা কিন্তু আমাদের বলা দরকার, তুরস্কের সাথে আমাদের ড্রোন তৈরি এবং অন্যান্য ডিফেন্সের ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে যেগুলো এবারে চুক্তিতে আসে নাই, কিন্তু বিভিন্ন জায়গা থেকে হয়তো আশা করা হয়েছিল যে জিনিসগুলো আসবে। আমাদের কিন্তু একটা জিনিস আমাদেরকে খুব পরিষ্কারভাবে বলতে হবে, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন মিত্র খুঁজতে হবে। অতীতে প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা যে প্রতিবেশীর উপর নির্ভরশীল করেছি, আমাদের কিন্তু এই প্রতিরক্ষা ব্যবস্থাতে নতুন মিত্র খুঁজতে হবে, অর্থাৎ বিশ্বস্ত মিত্র খুঁজতে হবে। তাহলে সেই বিশ্বস্ত মিত্র কে? আমাদের প্রতিপক্ষ। আমি যা যা আর্মস ব্যবহার করি, সমস্ত আর্মসই যদি আমার প্রতিপক্ষের থেকে আনি, তাহলে আমার নিরাপত্তার জন্য তো কোনো আলাদা সেফটি পয়েন্ট নাই। তাহলে আমাকে এমন রাষ্ট্র খুঁজে বের করতে হবে, এমন বন্ধু খুঁজে বের করতে হবে যে আমার সাথে বিট্রে করবে না। একটা কথা আমরা উল্লেখ করি, এখানে পাক মার্কিন সামরিক চুক্তির মধ্যে একটা ক্লজ ছিল, যেই ক্লজে বলা ছিল যে এই অস্ত্র ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। তাহলে জনগণের টাকায় পাকিস্তান সরকার আমেরিকা থেকে যে অস্ত্র কিনলো, সেই অস্ত্র ভারতের বিরুদ্ধে যদি ব্যবহার করা না যায়, তাহলে সেটা ব্যবহৃত হবে কোথায়? তার মানে তাদের বন্ধুত্বের জায়গা ভারত আমেরিকা পাকিস্তানের সাথে সম্পর্ক করেছে, কিন্তু ভারতকে চটায় নাই। তাহলে এই বন্ধুত্বের তো কোনো মানে নেই। বন্ধুত্বটা, আমি ওই তুরস্কের প্রসঙ্গে এই কথাটা বলছিলাম যে আমাদেরকে কিন্তু সামরিক ক্ষেত্রে আজকে আপনি ইরান এবং আমেরিকার সম্পর্ক দেখেন, ইরান কার সাথে সম্পর্ক করেছে? তার সামরিক ব্যবস্থাপনা সে তো মার্কিন সাথে যুদ্ধ করেছে এবং করছে, সেই যুদ্ধে সে জিতেছে। তাহলে এইটা সে কেমনি, অর্থাৎ তার প্রতিরক্ষা ব্যবস্থা রেখে সে শক্তিশালী পলিসির মধ্যে নিয়ে এসছে। সুতরাং ইরানের, আমি মনে করি যে তুরস্কের সাথে আলোচনার মধ্যে শুধু তুরস্কই না, তুরস্ক বলেন, চীন বলেন, এই সমস্ত কিছু মিলে আমাদের একটা প্রতিরক্ষা ব্যবস্থাটাকে কিন্তু এবং শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা, শক্ত প্রতিরক্ষা, যাতে আমরা হুমকিতে না ডরাই। একদম শেষ মিনিটে হয়তো আমি একটু পুশিনের যে চেষ্টা চলছে এবং সেটা নিয়ে আপনার সীমান্তে যে উত্তেজনা বাড়ছে, বিশেষ করে উত্তর পশ্চিম, উত্তর পূর্বাঞ্চলের যে সীমান্তগুলো, সেই জায়গাগুলোতে আমাদের বর্ডার গার্ডের সাথে বিএসএফ এর উত্তেজনা বাড়ছে, সেই জায়গাটা, সেটা নিয়ে এখানে কিন্তু পুশিন শব্দটা যে কোনোভাবেই এটা হচ্ছে ভারতের একটা বৈরী মানসিকতা। কিছুদিন পর পরই তারা এখানে কিন্তু আমরা যেটা বলছি, আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে, আপনাকে যদি অবৈধ নাগরিক পাঠাতে হয়, তাহলে তার তো ডিপ্লোম্যাটিক রাস্তা আছে। তাহলে আপনি নাগরিক শনাক্ত করবেন, বসবেন, কথা বলবেন, বিমানে পাঠান, বাসে পাঠান, যাতে পাঠান, তাহলে দুই দেশের সম্মতিতে আপনি একজন লোকের মনে করছেন যে সে আপনার না, বাংলাদেশে ঢুকে দিচ্ছে, আমরা বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছেন। তাহলে কালকে আমরাও তো, এবং আমরা এমন হচ্ছে ভারতের
সেই নাগরিক তাকেও পোষণ হ্যাঁ। করা হয়েছে। এবং এখন যদি এমন হয় যে বাংলাদেশ যদি মনে করে যে আমরা কিছু লোকরে মনে করতেছি যে এরা বাংলাদেশ সিটিজেন না, খায় বাংলাদেশের, ঘুমায় ভারতে, রাইট। তো আমরা যদি তাদেরকে পাঠাতে শুরু করি তখন সেখানে সীমান্তে কি হবে? তখন ভারতকে অ্যাকসেপ্ট করবে? যারা বাংলাদেশে সরকার যদি মনে করে যে একটা জনগোষ্ঠী বা শ্রেণী যারা মূলত ভারতের নাগরিক, সুতরাং আমরা তাদের তো এটা তো জন্মসূত্রের ব্যাপার। সুতরাং ডিপ্লোম্যাটিক যে নিয়ম আছে, আন্তর্জাতিক যে নিয়ম কানুন আছে, আমাদের বিজেপি কিন্তু সেই কথাটাই বলছে যে আপনি পাঠান, অসুবিধা নাই, কিন্তু আপনি ডিপ্লোম্যাটিক চ্যানেলে ডিপ্লোম্যাটিক ওয়েতে কথা বলেন। যেমন ভারত যদি সবসময় বলে আসছে, কিন্তু তারা তো শুনছেই না। এটার নামই দাদাগিরি, এটার নামই হচ্ছে অসহিষ্ণু মনোভাব, এটার নাম হচ্ছে বৈরী প্রতিবেশী মনোভাব। এবং ভারত যেটা করে আসছে বলেই বলা হয় যে ভারতের প্রতিবেশী দেশগুলি একমাত্র দেশ যারা তাদের প্রতিবেশীকে সহ্য করে না। পৃথিবীর বহু পৃথিবীর বহু দেশের সীমান্ত নাই। মানে এটাও বলা হয় এখন ভারতের প্রতিবেশী বলতে কেউ নেই, পাশে যা আছে সবই তার শত্রু রাষ্ট্র। এবং আপনি দেখেন পৃথিবীর বহু দেশ সেটা আছে, ভারতই তৈরি করছে। পৃথিবীর বহু দেশ আছে যাদের সীমান্তে কোনো প্রতিরক্ষা নাই, সীমান্তে কোনো ম্যানও নাই, আসে যায় চলাফেরা করে। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে একটা পাসপোর্ট দিয়ে আপনি সমস্ত দেশ ঘুরতে পারেন, কিন্তু ভারতই একমাত্র দেশ যে কাঁটাতার দেয় সীমান্তে, এবং তার প্রতিবেশীরা তার প্রতি বিশ্বস্ত না, সেও বিশ্বস্ত না। এবং না বিশ্বস্ত হওয়ার মূল কারণ হচ্ছে কারণ তার দাদাগিরি, তার মানসিকতা, তার যে চিন্তাটাই হচ্ছে অপরকে গ্রাস করা। এই যে আগ্রাসী মনোভাব, আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গি হলো শত্রুতার মূল। আমরা তো তার সাথে শত্রুতা করতে চাইনি, শত্রুতা তো সে গায়ে পড়ে করতেছে, আমরা ঠেকাইতেছি, আমরা করতেছি প্রতিক্রিয়া, ক্রিয়াটা তো তার। সুতরাং তাকে ভালো হতে হবে, তাকে ভালো হলেই কিন্তু পরিস্থিতির উন্নতি হবে। আর ভারত যতদিন ভালো না হবে ততদিন এই অঞ্চলের শান্তি হলো অলিক কল্পনা। ধন্যবাদ আব্দুল আওয়ার ঠাকুর, আপনাকে বাংলাদেশে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্ত, আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।